Hi friends, Assalamu alaikum wa rahmatullah. Friends, this is Shazbul Islam and you are watching my YouTube channel, Just in English. Friends, I hope and believe that you are all well. Alhamdulillah, I am also well by the grace of Allah. Friends, you have already understand towards the thumbnail the topics today. But before going to the main topics, I am requesting all of you to subscribe my channel, like, share and make some beloved comments so that you can get the video first. And who have already subscribed, you are most welcome from my core of heart. Friends, today's topic is very important. আজকে আলোচনা খুবই গুরুত্বপূর্ণ। আজকে আমরা আলোচনা করব প্রেজেন্ট পারফেক্ট টেন্স এর সংজ্ঞা অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট টেন্স কাকে বলা হয়, এর স্ট্রাকচার এবং এইটা দিয়ে কিভাবে আমরা দৈনন্দিন জীবনের বিভিন্ন বাক্য গঠন করতে পারি, সেন্টেন্স মেক করতে পারবো, সেই বিষয়ে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব। তো ভিডিওটি অত্যধিক গুরুত্বপূর্ণ, না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সকলকে বিনীত অনুরোধ করছি। ওকে, তো ফ্রেন্ডস, আজকে প্রথম যে বিষয়টি জানবো সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স কাকে বলা হয়। এর আগে আমরা আলোচনা করেছিলাম প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, আজকে হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস এবং প্রেজেন্ট পারফেক্ট ইনডিফিনিট টেন্স জানতে গেলে পূর্বের ভিডিওগুলো অবশ্যই দেখতে হবে, যাতে আমরা আজকের ভিডিওটি সম্পূর্ণ বুঝতে পারি। ক্লিয়ার? তো প্রেজেন্ট পারফেক্ট টেন্স ওই টেন্সকে বলা হয় যে টেন্স তার ক্রিয়া এখন বা অনেক আগে শেষ হয়েছে, অর্থাৎ যে কাজটি এইমাত্র বা অনেক আগে শেষ হয়েছে কিন্তু তার ক্রিয়া বা ফল এখনো বর্তমান রয়ে গেছে। আমি আবার বলছি, প্রেজেন্ট পারফেক্ট টেন্স ওই টেন্সকে বলা হয় অর্থাৎ বর্তমান কালে কোনো কাজ শেষ হয়েছে কিন্তু সেই কাজের ক্রিয়া বা ফল এখনো বিদ্যমান। এই কাজটি অনেক আগেও শেষ হতে পারে। যেমন একটা উদাহরণ দিই, আমি এই মার্কারটি ক্রয় করেছি, তাহলে এই মার্কারটি হয়তো 6 মাস আগে ক্রয় করেছি কিন্তু তাকে আমি এখনো ব্যবহার করতেছি। যদি আমি এটা ফেলাই দিই তাহলে কি হবে, ক্রয় করেছিলাম, দ্যাট মিনস আমি এখনো এটা দ্বারা বেনিফিটেড হচ্ছে, অর্থাৎ এখনো এটা ব্যবহার করতেছি। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্স ওই টেন্সকে বলা হয় এটা অনেক আগেও শেষ হতে পারে কাজ, কিন্তু সেই কাজের ক্রিয়া বা অ্যাকশন এখনো বর্তমান। যেমন আমরা 1971 সালে স্বাধীনতা অর্জন করেছি, তো আমাদের স্বাধীনতা অর্জনের যে ফাইটিং সেটা 1971 শেষ হয়েছে, কিন্তু সেই স্বাধীনতা আমরা এখনো ভোগ করতেছি। তাহলে এটা কখনোই হবে না যে আমরা 1971 সালে স্বাধীনতা অর্জন করেছিলাম, স্বাধীনতা অর্জন করেছি, সেই স্বাধীনতা এখনো ভোগ করতেছি। ক্লিয়ার? তাহলে এইটা হবে, এটা স্ট্রাকচার হবে we have owned the liberty in 1971 against the Pakistan. ক্লিয়ার? তো যেমন আপনি আপনার কোনো বন্ধুর বাসায় আপনি ইনভাইটেড বা গেছেন, ঘুরতে গেছেন বা বেড়াতে গেছেন, আপনি খানা খেয়ে গেছেন, এখন সে আপনাকে কিছু খেতে বলতেছে, এই মুহূর্তে আপনি কি বলবেন যে আমি খেয়েছি, অর্থাৎ আপনার খাওয়ার কাজটি শেষ কিন্তু অর্থাৎ আপনার পেট এখনো ভর্তি রয়েছে, খাওয়ার কাজটি শেষ কিন্তু সেই কাজের ক্রিয়া বা অ্যাকশন এখনো আপনার পেটের মধ্যে বিদ্যমান আছে। ক্লিয়ার? যেমন আমি এই চশমাটি ক্রয় করেছি আমি 1 বছর আগে, কিন্তু সেই চশমাটি এখনো ব্যবহার করতেছি। তাহলে চশমা ক্রয় করার কাজ শেষ কিন্তু এইটা এখনো ব্যবহার করতেছি, অর্থাৎ এখনো এটার দ্বারা ফল ভোগ করতেছি। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ওই টেন্সকে বলা হয় যে টেন্স অনেক আগে বা বর্তমানে কোনো কাজ শেষ হয়েছে কিন্তু তার ক্রিয়া বা অ্যাকশন বা ফল এখনো বর্তমান রয়ে গেছে, তাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলা হয়। ক্লিয়ার? আচ্ছা, এখন এইটাকে আমরা চিনব কিভাবে? চেনার উপায়, তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স চেনার উপায় হচ্ছে যদি কোনো বাংলা ক্রিয়ার শেষে আসি, অন্তস্থ এগার আস হয় ইসি, অন্তস্থ এগার আস হয় আসো, অন্তস্থ এগার আস হয় সে তন্ত্র আসেন ইত্যাদি চিহ্ন থাকতে পারে, থাকবে। ক্লিয়ার?
তাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলা হয়। এখন প্রেজেন্ট পারফেক্ট টেন্সের বিভিন্ন স্ট্রাকচার রয়েছে, যেমন অ্যাফার্মেটিভ স্ট্রাকচার, নেগেটিভ স্ট্রাকচার, ইন্টারোগেটিভ স্ট্রাকচার, নেগেটিভ ইন্টারোগেটিভ স্ট্রাকচার। তো প্রথমে আমরা আলোচনা করব অ্যাফার্মেটিভ। এটার স্ট্রাকচার কি? প্রথমে সাবজেক্ট, তারপরে হ্যাভ বা হ্যাজ, তারপর হচ্ছে ভার্ব থ্রি অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল, তারপর হচ্ছে এক্সটেনশন। যেমন একটা উদাহরণ দেই, আমি ভাত খেয়েছি। আমি ভাত খেয়েছি কি হবে? আমি ভাত খেয়েছি। আমি ভাত খাইয়েছি, তাহলে কি হবে? আমি খেয়েছি, তাহলে কি হবে? আমি খেয়েছি, আই এর পরে হ্যাভ বসবে, আই হ্যাভ। ঠিক আছে? ইটেন রাইস। ওকে, তাহলে আমি ভাত খেয়েছি, আই হ্যাভ ইটেন রাইস। মনে রাখতে হবে হ্যাভ সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে হ্যাভ বসবে, অন্যথা সবসময় কি বসবে? হ্যাজ বসবে। সে ভাত খেয়েছে, হি হ্যাজ ইটেন রাইস। তারা ভাত খেয়েছে, দে হ্যাভ ইটেন রাইস। তুমি কি ভাত খেয়েছো? তাহলে কি হ্যাভ ইটেন রাইস। আচ্ছা, তারপরে করিম ভাত খেয়েছে, করিম কাজটি করেছে, করিম হ্যাজ ডান দ্য ওয়ার্ক। এখানে হ্যাজ এই কারণে বসলো যেহেতু করিম হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। ক্লিয়ার? তাহলে বাবা আমাকে একটি জামা ক্রয় করে দিয়েছেন। তাহলে ফাদার বট মি আ শার্ট অথবা ড্রেস। বাবা আমাকে একটি শার্ট ক্রয় করে দিয়েছেন। ফাদার হ্যাজ বট মি আ শার্ট। বাবা আমাকে একটি মোবাইল ক্রয় করে দিয়েছেন। ফাদার হ্যাজ বট মি আ মোবাইল। কিন্তু মনে রাখতে হবে যদি কোনো কারণে ইয়েস্টারডে, এগো, লং সিন্স, লাস্ট নাইট, ঠিক আছে না, লাস্ট উইক, লাস্ট মান্থ, এই শব্দগুলো যদি থাকে তখন সেটা আপনার পাস্ট টেন্স হয়ে যাবে। তো বাবা আমাকে একটি মোবাইল ক্রয় করে দিয়েছেন, তাহলে এখানে কোনো অতীত শব্দ নির্দেশক কোনো শব্দের উল্লেখ নাই। ফাদার হ্যাজ বট মি আ মোবাইল। ক্লিয়ার? বাবা তোমাকে কি করে, তোমার বাবা তোমাকে কি ক্রয় করে দিয়েছে? তাহলে হোয়াট হ্যাজ ইউর ফাদার বট ইউ। তাহলে এখানে আমরা প্রেজেন্ট পারফেক্ট সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন। যেমন সে কাজটি শেষ করেছে। কে শেষ করেছে? সে শেষ করেছে। তাহলে সে ইংরেজি কি? হি। তাহলে হি পরে কি বলবে? হ্যাজ। শেষ করে ইংরেজি কি? ফিনিশ। তাহলে হি হ্যাজ ফিনিশড, FINISHED, ফিনিশড দ্য ওয়ার্ক। সে কি কাজটি শেষ করেছে? হ্যাজ হি ফিনিশড দ্য ওয়ার্ক। সে কাজটি শেষ করেনি। তাহলে হি হ্যাজন্ট অথবা হ্যাজ নট ফিনিশড দ্য ওয়ার্ক। তারা কাজটি শেষ করেছে, দে হ্যাভ ফিনিশড দ্য ওয়ার্ক। তারা কাজটি শেষ করেনি, তো দে হ্যাভ নট ফিনিশড দ্য ওয়ার্ক। অর্থাৎ এখানে নেগেটিভ আছে, অর্থাৎ সাবজেক্ট নেগেটিভ স্ট্রাকচার সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস নট প্লাস ভার্ব থ্রি প্লাস এক্সটেনশন। যেমন আমি এখনো কাজটি করিনি, তাহলে আমি এখনো কাজটি করিনি। তাহলে আমি কাজটি করিনি আগে, তাহলে আই হ্যাভ নট ডান দ্য ওয়ার্ক। আমি কাজটি করিনি এখনো, ইয়েট। আই, তাহলে আমার ইংরেজি কি? আই। তাহলে আই পরে কি বসবে? যেহেতু নেগেটিভ, তাহলে আই হ্যাভ নট। করা ইংরেজি কি? ডু। ডু পাস্ট পারসন ডন। তাহলে আই হ্যাভ নট ডান কি করেনি? কাজটি করিনি। তাহলে আই হ্যাভ নট ডান দ্য ওয়ার্ক। আমি এখনো কাজটি করিনি, তাহলে এখনো ইংরেজি হচ্ছে ইয়েট। তাহলে আই হ্যাভ নট ডান দ্য ওয়ার্ক। এটা কিন্তু আমরা নেগেটিভ করি, ইন্টারোগেটিভ করি, তাহলে কি হবে? তুমি কি কাজটি শেষ করেছো? তাহলে এখানে ইন্টারোগেটিভ স্ট্রাকচার হচ্ছে প্রথমে হ্যাভ বা হ্যাজ। হ্যাঁ, আমি আগে বলছি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে হ্যাজ, অন্যথায় কি? হ্যাভ। তারপর সাবজেক্ট, তারপর ভার্ব থ্রি প্লাস অবজেক্ট প্লাস
কোটেশন অর্থাৎ কোশ্চেন মার্ক। তাহলে তুমি কি কাজটি শেষ করেছো? তাহলে তুমি সাথে কি হবে? অবশ্যই হ্যাভ হবে। হ্যাভ ইউ, এই যে হ্যাভ, তারপরে তুমি ইংরেজি কি ইউ, হ্যাভ ইউ ডান দা ওয়ার্ক, তুমি কি কাজটি শেষ করেছো? তুমি কাজটি কিভাবে শেষ করেছো? হাউ হ্যাভ ইউ ডান দা ওয়ার্ক, তুমি কি কাজটি শেষ করোনি? তাহলে নেগেটিভ ইন্টারোগেটিভ স্ট্রাকচার কি হবে? প্রথমে হ্যাভ বা হ্যাজ, তারপর নট, তারপর সাবজেক্ট, তারপর ভার্ব, তারপর এক্সটেনশন। তুমি কি কাজটি শেষ করোনি? তাহলে হ্যাভ নট ইউ ডান দা ওয়ার্ক। যদি এখনো কথাটা হয় তাহলে হ্যাভ নট ইউ ডান দা ওয়ার্ক। ক্লিয়ার? আচ্ছা, তুমি কেন এই কাজটি করো নাই? তুমি কেন এই কাজটি করো নাই? তাহলে কি হবে? কেন ইংরেজি ওয়াই হ্যাভ নট ইউ ডান দিস ওয়ার্ক, তুমি কেন তার কথা শুনো নাই? তাহলে ওয়াই হ্যাভ নট ইউ হিয়ার দিস ওয়ার্ডস, কথার ইংরেজি ওয়ার্ডস, তুমি কেন তার কথা শুনো নাই? আচ্ছা, সে কি বাসায় এসেছে? তাহলে সে কি বাসায় এসেছে কি ইন্টারোগেটিভ না? তাহলে সে ইংরেজি কি হির পূর্বে কি বসবে? অবশ্যই হ্যাজ বসবে। হ্যাজ হি কাম হোম, হ্যাজ হি কাম হোম। আচ্ছা, তোমার ভাই কি বাসায় এসেছে? তাহলে কি হবে? হ্যাজ ইউর ব্রাদার কাম হোম। ক্লিয়ার? আচ্ছা, তুমি কি চিটাগং গিয়েছো? তাহলে কি হবে? হ্যাভ ইউ ভিজিটেড চিটাগং, তুমি কি চিটাগং গিয়েছো? এইভাবে আমরা আমাদের দৈনন্দিন জীবনে যে সমস্ত বাক্য রয়েছে এগুলো টেন্সের মাধ্যমে আমরা কিন্তু গঠন করতে পারবো। এইটার জন্য আমাদের সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট যে বিষয় সেটা হচ্ছে আমাদের কন্টিনিউ প্র্যাকটিস করতে হবে, বিকজ প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, and without practicing it's not possible to improve our speaking. Say I'm making video, আমি ভিডিও তৈরি করতেছি। What is the reason to make my video? The reason of my making video in English language just to improve my fluency, and I believe that, এবং আমি বিশ্বাস করি যে after continue making video, inshallah my speaking will be improved, because this is the best platform. That means YouTube is the best platform to improve any kind of, that means to gather any kind of knowledge. So I want to learn speaking English fluently, and it's my long cherished dream. এটা আমার দীর্ঘদিনের লালিত স্বপ্ন, and I have decided, আমি সিদ্ধান্ত নিয়েছি that YouTube platform is the best platform. Inshallah I will try to carry on my practice through making video in YouTube so that I can improve my fluency day by day. And I can assure all of you, if you continue practice your speaking through making mistake, inshallah your speaking will be improved within short time. So friends, I will not waste a valuable time. See you tomorrow with new video, new topics. Thank you. Assalamu alaikum wa rahmatullah.